নমস্কার, ডিএম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। ল্যান্ডমার্ক জাজমেন্ট সিরিজের থার্ড কেস আলোচনা করছি গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1967। এই কেস আলোচনা করার জন্যে আমরা কিছু ব্যাকগ্রাউন্ডকে জানার চেষ্টা করব যে ব্যাকগ্রাউন্ড কি বলছে। গোলকনাথ কে ছিল? এই গোলকনাথ দুই ভাই ছিল, হেনরি গোলকনাথ এবং উইলিয়াম গোলকনাথ। তাদের কাছে 500 একর জমি ছিল। একটা সময় রাজ্য সরকার, পাঞ্জাব সরকার তাদের কাছে এই নোটিশ ধরায় যে তারা শুধু 30 একর করে জমি রাখতে পারে এবং বাকি জমি তারা সারপ্লাস হিসাবে ঘোষণা করে রাজ্য সরকার নিজের হাতে নিয়ে নেবে। এই হলো মেন ফ্যাক্ট। এরপর আসি অ্যাকচুয়াল ঘটনায়। ল্যান্ড, জমি হলো স্টেট সাবজেক্ট। আমাদের যে তিনটে লিস্ট আছে, লিস্টে ইউনিয়ন লিস্ট, তারপরে স্টেট লিস্ট এবং কনকিউরেন্ট লিস্ট, এই তিনটে লিস্টের মধ্যে ল্যান্ড পড়ে স্টেট সাবজেক্টের মধ্যে। 1951-এ যখন ল্যান্ড রিফর্ম হয়, তখন ল্যান্ড রিফর্ম নিয়ে নিয়ম তো তৈরি হয়ে যায়, কিন্তু যে রাজ্য সরকার আছে আলাদা আলাদা, তারা কি করে তাদের নিজেদের মতো আইন বানাতে শুরু করে। তেমন ভাবেই পাঞ্জাব গভর্নমেন্ট সিকিউরিটি অ্যান্ড টেনিউর অ্যাক্ট 1953 এই অ্যাক্ট নিয়ে আসে। এতক্ষণ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু 1964 যখন হয়, তখন 17th অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট 42 আরো যে অ্যামেন্ডমেন্ট আছে তার সাথে এই পাঞ্জাব গভর্নমেন্টের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টটাকেও কি করে 9 শিডিউলের মধ্যে রেখে দেয়। আমরা জানি যে 9 শিডিউল যখন 1951-এ তৈরি হয়, যে 9 শিডিউলকে 31B দিয়ে সেটাকে সেফগার্ড দেওয়া হয়, যাতে তাকে জুডিশিয়াল টাচ না করতে পারে। তো এই 1964-এ যখন এই সংশোধন আসে, তখন গভর্নমেন্ট, পাঞ্জাব গভর্নমেন্ট তাদের হাতে নোটিশ ধরায় যে 30 একর করে জমির বেশি তারা রাখতে পারবে না। তখন কি করেন তারা 1965-এ আর্টিকেল 32 এর মাধ্যমে রিট পিটিশন ফাইল করে। কারণ ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 31, 19F, আর্টিকেল 14 এগুলো ভায়োলেট হলে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়া যায়। কারণ আমরা জানি 19F আমরা দেখতে পাচ্ছি যে 19F হলো সম্পত্তি রাখার অধিকার, মানে আমি 500 একর হোক, 1000 একর হোক আমি রাখতে পারি। 19G যে কোনো ব্যবসা করার অধিকার, মানে আমি জমি নিয়ে যদি চাষবাস করি, আমি ফার্ম করি, আমি যদি লোককে দিয়ে খাটাই, সেটা আমার বিজনেস, আমি সেই বিজনেসও করতে পারি। এবং আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, আমি যদি দেশের সবাই যদি সমান হয়, তাহলে অবশ্যই সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। আমার জন্যে বা হেনরি উইলিয়ামের জন্য স্পেশাল কোনো ল প্রযোজ্য হবে না। এই নিয়ে কেস তৈরি হয় এবং কেসটা চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে তখন যে জাজদের বেঞ্চ বসে, 11 জাজের একটা বেঞ্চ বসে। 11 জাজের বেঞ্চ তখন যে তর্ক হয় এবং তাদের মধ্যে যে দলিল, পক্ষ বিপক্ষের দলিল থাকে, দলিলের মধ্যে দিয়ে এমন জিস্ট বেরোয় যে না, 1951-এ শঙ্করী প্রসাদ কেসে যে তারা বলেছিল যে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড এভরিথিং ইন দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের সব কিছুকে সে অ্যামেন্ড করতে পারে। এখানে এসে তার নিজের রায়কেই সে পাল্টে দেয় এবং বলে যে ফান্ডামেন্টাল রাইটকে সংশোধন করতে পারবে না। আর নেক্সট কোশ্চেন আসে, অ্যামেন্ডমেন্ট কি ল? কারণ 1951-এর যে ল্যান্ড রিফর্ম হয়েছিল সেটা একটা অ্যামেন্ডমেন্ট বলে আর সেটাতে হাত দেয়নি শঙ্করী প্রসাদ কেসে। তাহলে অ্যামেন্ডমেন্ট থেকে কিভাবে একটা স্টেট গভর্নমেন্ট ল বানাতে পারে? আর সেই ল আবার 17th সংশোধনের সময় সেটা আবার
9 শিডিউলও যোগ হয়ে যাচ্ছে। তাহলে অ্যামেন্ডমেন্ট কি লয়ের মতো বা লয়ের সমতুল্য? এই কেসে এই জাজমেন্ট দেয়া হয় যে হ্যাঁ, অ্যামেন্ডমেন্টও এক ধরনের ল। এই হলো মোটা মোটা একটা কারণ যে ঘটনাটাই ঘটেছিল। এবার আমরা তো শুধু কেস আলোচনা করছি না, এফেক্টও আলোচনা করছি। তো এর ফলে কি হয়েছিল সেটা আমাদের খুব জানা খুব দরকার। এর ফলে 1967 এর রায় বেরিয়ে যায়। 1967, 68, 69 এই সময়ে কে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন? আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কি করলেন? 1971-এ যখন তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা 352 আউট অফ 518 নিয়ে সরকার গঠন করলেন, ফার্স্ট অধিবেশনেই 24th অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে 31C নামে একটা আর্টিকেল যোগ করে দিলেন। এবার 31C আর্টিকেল কি এবং 24th অ্যামেন্ডমেন্ট কি, এটা আমাদের খুব জানা দরকার। 24th অ্যামেন্ডমেন্ট কি বলছে না, 24th অ্যামেন্ডমেন্ট অনুসারে 368 দিয়ে যদি কোনো সংবিধান সংশোধন করা হয় তবে সেক্ষেত্রে আর্টিকেল 13 প্রযোজ্য হবে না এবং সংবিধানে 31C যোগ করা হয়। মানে ঘটনা হলো, গোলকনাথ কেসের সময় যে রায় দিয়েছে তাতে বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটকে শুধু অ্যামেন্ড করতে পারবে না, আর সবকিছুকে করতে পারবে। তার মানে 368 দিয়ে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যে পার্লামেন্টের ক্ষমতা কমিয়ে দেওয়া হলো। তো এই নিয়ে এমন একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলো যাতে ওই যে রায় দিয়েছে ওটাকে ওভারল্যাপ করে যাওয়া যায়, ওভারটেক করে যাওয়া যায়, বা ওকে অতিক্রম করে যাওয়া যায়। তো এই 31C যোগ করলো। এই 31C কি বলেছে সেটা একবার জেনে নিই। আর্টিকেল 31C কি বলছে? ডিপিএসপি এর 39B এবং 39C পালন করতে গিয়ে যদি আর্টিকেল 19, আর্টিকেল 14, আর্টিকেল 31 লঙ্ঘনও হয়, তাতেও কোর্ট সংসদের করা সংশোধনকে নাল অ্যান্ড ভয়েড করতে পারবে না। কারণ 39-এ কি আছে ডিপিএসপির, যে জনকল্যাণের স্বার্থে আমরা যদি কোনো পলিসি নিয়ে আসি, আমরা যদি কোনো আইন নিয়ে আসি, এই আইনের কথাই বলা হয়েছে। মোটা মোটা কারণ যে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কেসের জিস্ট, তার এফেক্ট কি হলো সেটাও দেখলাম। এরপরে আমরা নেক্সট কেস যখন আলোচনা করব, কেশবানন্দ ভারতী কেস, সেই সময় দেখতে পাবো যে অ্যাকচুয়ালি সুপ্রিমেসি অফ 368 সেটা কি করে শেষ হয়ে যাচ্ছে এবং বেসিক স্ট্রাকচার কিভাবে সেটা অ্যারাইজ করছে নতুন ভাবে। তো আজকের মতো এ পর্যন্তই।